আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের টাইপ 3 কোশ্চেন আলোচনা করব। তো দেখো, আমাদের টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি জনসংখ্যার ঘনত্ব ও বন্টন। তো আমরা এইখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে আমরা পরীক্ষার জন্য আমরা একটু দেখি। 15 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, বলতেছে যে নীলফামারী জেলার মোট আয়তন কত? 9,69,370 জন। এবং আয়তন হচ্ছে কি, যে দেখো যে জনসংখ্যা এত এবং আয়তন 1643 বর্গ কিলোমিটার হলে উহার ঘনত্ব কত? আচ্ছা দেখো, যে ঘনত্ব সূত্রটা কি আমরা জানি, যে ঘনত্ব কিভাবে নির্ণয় করে? ঘনত্ব নির্ণয় করে মূলত যে জনসংখ্যা ভাগ কি, যে জনসংখ্যা ভাগ ওই দেশের হচ্ছে কি আয়তন, যে জনসংখ্যা ভাগ ওই আয়তন। এটাকে যদি আমরা হচ্ছে কি যে 1643 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি আমরা হচ্ছে কি আনসারটা পেয়ে যাব। আচ্ছা, তো দেখো আমাদের হচ্ছে 9,69370 ভাগ হচ্ছে কি 1643 হচ্ছে কি 590 জন। তো দেখো আমাদের কি জনসংখ্যার ঘনত্ব তাহলে কত বেরোলো? 590 জন। তো এটাকে যদি এই আমরা 1643 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা ওই দেশের জনসংখ্যার ঘনত্ব পেয়ে যাব। এরপরে আমাদের 16 নম্বর কোশ্চেনটা বলতেছে ভারতের মুম্বাইয়ের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ কি? আচ্ছা দেখো, মুম্বাই আমাদের কি একটা ব্যস্ততম শহর, আমরা জানি ভারতের কি, যে ভারতের যে কয়েকটা বিশ্ববিখ্যাত শহর আছে তাদের মধ্যে কি মুম্বাই একটা। এখন বলতেছে যে মুম্বাইয়ে জ্ঞান বিজ্ঞানের অনুশীলন, 2 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধি, 3 নম্বর অধিক কর্মসংস্থানের সুযোগ। দেখো এই মুম্বাই কি হয়ে থাকে, দেখবা যে জ্ঞান বিজ্ঞানের বেশি অনুশীলন হয়ে থাকে, তারপরে দেখবা যে অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধি, কারণ যেহেতু উপকূলবর্তী একটা এলাকা, মানে কি ভারতীয় ভারত মহাসাগর দেখো ওদের সাথে আছে। এরপরে 3 নম্বর হচ্ছে দেখবা যে অধিক কর্মসংস্থানের সুযোগ আছে। তার মানে কি এখানে আমাদের তিনটায় গড়ে উঠছে, তার মানে দেখছি 1, 2 ও 3। এরপর আমাদের 17 নম্বর কোশ্চেন কি বলতেছে যে জনসংখ্যার ঘনত্ব ও বন্টনের অপ্রাকৃতিক প্রভাবক হলো কোনগুলো? দেখো যে অপ্রাকৃতিক প্রভাবক, আচ্ছা জনসংখ্যার ঘনত্ব বন্টনের দুইটা প্রভাবক আছে, একটা হচ্ছে কি প্রাকৃতিক প্রভাবক আর একটা হচ্ছে অপ্রাকৃতিক প্রভাবক। এর মধ্যে অপ্রাকৃতিক কোনগুলো? দেখো শিক্ষা ও শিল্পাঞ্চল। দেখো এই যে শিক্ষা জিনিসটা কোনোভাবেই প্রাকৃতিক না, শিল্পাঞ্চলও প্রাকৃতিক না, তার মানে কি এটা হইতেছে। তারপরে কি 2 নম্বর বলতেছে ভূপ্রকৃতি ও শিল্পাঞ্চল। আচ্ছা ভূপ্রকৃতি, দেখো এই ভূপ্রকৃতি আমাদের কিন্তু প্রকৃতি, আমাদের হচ্ছে কি যে অপ্রাকৃতিক প্রভাব না, এটা হচ্ছে প্রাকৃতিক প্রভাবক, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে না। তারপর বলতেছে খাদ্য ও বস্ত্র। দেখো এই খাদ্য ও বস্ত্র জিনিসটা আমাদের কি যে অপ্রাকৃতিক প্রভাবের সাথে যায়, তার মানে কি 1 এবং 3, তার মানে কি খ। এরপরে আমাদের 18 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, এ নামক দেশের মোট জনসংখ্যা কত? 1,70,000,000,000,000 মানে কি 2,93,00,000 জন, এবং ওই দেশের আয়তন হচ্ছে কি 1,43,350 বর্গ কিলোমিটার, এবং এ দেশের জনসংখ্যার ঘনত্ব কত? তাহলে কি ঘনত্ব সূত্র আমরা জানলাম যে এইটাকে যদি আমরা হচ্ছে কি এইটা দিয়ে কি ভাগ করে দিই, দেখো যে 2,93,00,000,000কে যদি আমরা 1,43,350 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি আমরা হচ্ছে আনসার পেয়ে যাব। আমরা একটু দেখি, ভাগ হচ্ছে দেখো যে কি আমাদের 204 আসতেছে, কি 204 আসতেছে। ওই দেশের জনসংখ্যার ঘনত্ব দেখো প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 204 জন বসবাস করতেছে। এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেনে বলতেছে জনসংখ্যার ঘনত্ব বন্টনের প্রভাবক কত প্রকার? আচ্ছা আমরা একটু আগে দেখলাম যে জনসংখ্যার ঘনত্ব ও বন্টনের প্রভাবক মূলত হচ্ছে কি 2 প্রকার। কত প্রকার? যে 2 প্রকার। একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে প্রাকৃতিক প্রভাবক আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের অপ্রাকৃতিক প্রভাবক। তাহলে কি আমাদের একটা প্রাকৃতিক প্রভাবক আর একটা হচ্ছে অপ্রাকৃতিক প্রভাবক, মানে কি 2 প্রকার। তাহলে কি 2 প্রকার হচ্ছে ক। এরপর আমাদের 20 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে দেখো 20 নম্বর বলতেছে জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকলে তাকে কি বলে? এখন দেখো জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমি বলতে বোঝাইতেছে কি? কার্যকর ভূমি বলতে বোঝাইতেছে মনে করো যেখানে কি বসবাসের উপযোগ্য, এখন সেই অঞ্চলটাকে আমরা বলছি কি কার্যকর ভূমি। এবং জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকা সেটাকে আমরা বলতেছি কি যে অতি জনাকীর্ণতা। কি অতি জনাকীর্ণতা। এখন দেখো সেই স্থানে কি সেটাকে আমরা বলছি অতি জনাকীর্ণতা। এখন জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমি কম আছে, কি আছে? কার্যকর ভূমির পরিমাণ কম আছে। এখন কার্যকর ভূমির পরিমাণ কম থাকলে সেখানে দেখবা যে জনসংখ্যা বেশি আছে সেখানে, মানে কি যে অল্প স্থানে বেশি জনসংখ্যা মানুষ বসবাস করতেছে, তাহলে ওটাকে আমরা বলতেছি কি অতি জনাকীর্ণতা বলতেছি। আচ্ছা দেখো এরপরে আমাদের 21 নম্বর কোশ্চেনটা বলতেছে বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য। আচ্ছা যে আমাদের 3টা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে কি বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য কোনগুলো? 1 নম্বর বলতেছে যে নারী পুরুষের জনসংখ্যা, দেখো নারী পুরুষের সংখ্যা প্রায় সমান সমান। এখন আমাদের কি আমাদের নারী পুরুষের যে অনুপাত দেখবা যে প্রায় 50 অনুপাত, আমাদের হচ্ছে কি 49 অনুপাত 51 এমন টাইপের,
যে আমাদের কি পুরুষের চাইতে কি যে পুরুষের চাইতে দেখবা যে নারী বেশি আছে। তারপরে কি দেশের অর্ধেক লোক পরনির্ভরশীল। এখন দেখো আমাদের দেশে মনে করো যে 17 কোটি জনসংখ্যা আছে, এই 17 কোটি জনসংখ্যার মধ্যে দেখবা যে প্রায় কত, প্রায় 8 কোটি মানুষ এখনো কি পরনির্ভরশীল আছে, মানে কি অন্যের নির্ভরশীল আছে। এরপরে 3 নম্বর বলতেছে উন্নত দেশগুলোর তুলনায় গড় আয়ুষ্কাল বেশি। আচ্ছা, যেহেতু আমাদের দেখো বলতেছে উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশের গড় আয়ুকাল বেশি কেমনে হবে। এখন উন্নত দেশগুলোতে তাদের উন্নত জীবনযাত্রার মান বেশি ভালো, তাহলে তাদের দেশের গড় আয়ু বেশি হবে, বাংলাদেশের সেই তুলনায় কি গড় আয়ু কম হবে। এখন দেখবা যে বর্তমান বিশ্বের সবচেয়ে কি গড় আয়ুর দিক দিয়ে কি জাপান এগিয়ে আছে। জাপানের মানুষের গড় আয়ু প্রায় হচ্ছে কি যে কত বছর, প্রায় হচ্ছে 70 না 80 প্লাস এমনই। যাই হোক, আমাদের বলতেছে যে উন্নত দেশগুলোর তুলনায় গড় আয়ুষ্কাল বেশি হবে না, তার মানে কি এটা হচ্ছে বাদ, তার মানে কি 1 এবং 2, তার মানে কি ক। দেখো এরপরে আমাদের 22 নম্বর কোশ্চেনটা বলতেছে ভূমির তুলনায় জনসংখ্যা কম হলে। এখন দেখো ভূমির তুলনায় এখন ভূমি অধিক আছে কিন্তু জনসংখ্যা মানে অল্প পরিমাণ আছে। এখন বলতেছে তাকে কি বলে, কাম্য জনসংখ্যা, অতি জনকীর্ণতা, জনস্বল্পতা, নাকি ভূমির দেখো যে মানুষ ভূমির অনুপাত। এখন ওটাকে আমরা বলছি কি জনস্বল্পতা। কি বলতেছি যে জনস্বল্পতা। এখন যদি কি দেখো একটু আগে আমরা দেখলাম যে ভূমির তুলনায় যদি জনসংখ্যা বেশি থাকে সেটাকে আমরা বলছি কি জনকীর্ণতা বললাম, আর যদি ভূমির তুলনায় জনসংখ্যা কম থাকে সেটাকে আমরা বলতেছি কি জনস্বল্পতা, মানে কি জনসংখ্যা কম আছে। 23 নম্বর বলতেছে যে কোনটি জনসংখ্যা ঘনত্বের অপ্রাকৃতিক প্রভাবক। দেখো এটা আমাদের বলতেছে অপ্রাকৃতিক, অপ্রাকৃতিক মানে যেটা হচ্ছে প্রাকৃতিক প্রভাবক না। এখন পানীয় জল এটা আমাদের প্রাকৃতিক প্রভাবক, উর্বর মাটি এটাও প্রাকৃতিক প্রভাবক, কয়লা খনি এটাও প্রাকৃতিক প্রভাবক, এই যে বসবাসের স্থান এটা হচ্ছে আমাদের কি অপ্রাকৃতিক প্রভাবক। এরপর আমাদের 24 নম্বর কোশ্চেনে বলতেছে 24 নম্বর বলতেছে দেখো যে জাপানের ওসাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ কি। এখন দেখো জাপানের ওসাকা একটা হচ্ছে কি যে অনেক বৃহত্তম শহর এবং সেখানে জনসংখ্যা এবং জীবনযাত্রার মান অনেক উন্নত, এবং বলতেছে যে বেশি হওয়ার কারণ কি চলচ্চিত্রের জন্য, বিনোদনের কেন্দ্রের জন্য, তীর্থস্থানের জন্য, নাকি শিল্প কারখানার জন্য। আমরা জানি মূলত যে সেখানকার শিল্প কারখানার জন্য সেখানকার জনসংখ্যার ঘনত্ব বেশি পরিমাণ হয়ে থাকে। এখন দেখো যেখানে শিল্প কারখানা গড়ে উঠেছে এবং কি যে সেখানে জীবনযাত্রার মান ভালো, তাহলে সেখানেই জনসংখ্যার ঘনত্বটা একটু বেশি দেখবা। যেমন আমাদের বাংলাদেশের ঢাকা শহর অন্য অন্য শহরের তুলনায় দেখবো যে ঢাকার জনসংখ্যা অনেক বেশি, প্রায় কি 3.5 কোটির প্লাস। এরপরে 25 নম্বর কোশ্চেনে বলতেছে কত বছরের ঊর্ধ্বে জনসংখ্যাকে নির্ভরশীল জনসংখ্যা বলে। এখন দেখো যে কত বছরের ঊর্ধ্বে জনসংখ্যাকে নির্ভরশীল জনসংখ্যা বলে। আমরা জানি যে 65 বছরের ঊর্ধ্বে জনসংখ্যাকে বলা হয় নির্ভরশীল জনসংখ্যা, তার আগে সকল কিছুকে দেখো আমরা নির্ভরশীল জনসংখ্যা বলতেছি না। তারপরে 26 নম্বর কোশ্চেনটা বলতেছে যে জাপানের ওসাকা এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ। এখন দেখো বলতেছে জ্ঞান বিজ্ঞানের অনুশীলন। আচ্ছা, সেখানে দেখবা যে কোনো ধরনের জ্ঞান বিজ্ঞানের অনুশীলন না, সেখানে যে শিল্প কারখানা বেশি গড়ে উঠেছে। কি যে শিল্প কারখানা বেশি গড়ে উঠেছে, তো দেখবা যে সেখানে কি তাহলে কি আমাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বেশি থাকে, তাহলে কি সেখানে অর্থনীতি সমৃদ্ধি থাকবে এবং আর্থিক কর্মসংস্থানের সুযোগ বেশি আছে। কি আর্থিক কর্মসংস্থানের সুযোগ বেশি আছে, তার জন্য সেই এলাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হচ্ছে। তার জন্য আমরা বলতেছি কি 2 এবং 3, তার মানে কি এই যে গ নাম্বার। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপ 3 সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণ বন্ধু তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।